উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর, বসিরহাট, বারাসাত, বনগাঁও এই যে বিভিন্ন সাবডিভিশন বলো আর এই সাবডিভিশনের আন্ডারে বিভিন্ন যে ব্লকগুলো রয়েছে সেখানে যে আইসিডিএসের ওয়ার্কার হেল্পার পোস্ট 1 পোস্ট 2 রিক্রুটমেন্ট হচ্ছে। তো সেটা নিয়ে আমি এর আগেও তোমাদের সঙ্গে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি। আজকেও তোমাদের কমেন্টের উপরে বেস করে দুই একটি বিষয়ে আলোচনা করব। এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, কারণ যেটা হচ্ছে যে আমি যেগুলো কথা ভিডিওতে বলছি তোমরা আবার সেগুলোই হয়তো কেউ না কেউ কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করে জানাচ্ছ। তো সেই একই প্রশ্ন, মানে যেটা উত্তর অলরেডি দিয়ে দিয়েছি সেই প্রশ্নটার উত্তর আর দেওয়ার ইচ্ছে বোধ করছি না। তো যারা তোমরা এই নর্থ চব্বিশ পরগনা জেলার এই বিভিন্ন ব্লকগুলো থেকে পোস্ট 1 পোস্ট 2 ওয়ার্কার হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, পরীক্ষায় পাস করেছো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ব্লক থেকে কোন পোস্টে পাস করেছো। যে বিষয়টা হলো যে তোমরা জানতে চাইছো কবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের কল লেটারটা কীভাবে পাওয়া যাবে, এবং এই যে লিস্টগুলো প্রকাশ হয়েছে সেই লিস্টগুলো কিসের ভিত্তিতে প্রকাশ হয়েছে, অথবা কত নম্বর পেয়ে পাস হয়েছে, কত নম্বর পেয়েছি কী করে জানবো। তো এই বিষয়গুলো আলোচনা করছি। এছাড়াও ইন্টারভিউয়ের প্রস্তুতি বিষয়ে বরাবরের মতোই আলোচনা থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওগুলো প্রত্যেকটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমাদের ইন্টারভিউ ভালো দিতে হলে আমার কথাগুলো তোমাদেরকে শুনতেই হবে যতক্ষণ না পর্যন্ত তুমি ইন্টারভিউটা দিচ্ছ। ঠিক আছে, অলরেডি অনেকেই আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গিয়েছে। তারা নোটগুলো পারচেস করেছে। ইন্টারভিউয়ের জন্য যে পড়াশোনা করতে হবে, শুধু শুধু এমনি তো ইন্টারভিউ বোর্ডে গিয়ে তো বসে থাকলে হবে না, অনেক কিছু বিষয় পড়াশোনা করতে হবে। কী কী বিষয় পড়াশোনা করবে সেগুলো সবগুলো হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম আমার যারা স্টুডেন্ট, যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা তোমাদের জেলা থেকে নর্থ চব্বিশ পরগনা থেকে আমার সাথে যুক্ত হয়েছে, প্রত্যেকটা বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবটা বিষয় তাদের সঙ্গে শেয়ার করব সঠিক সময়ে। এবং হচ্ছে তারা এই যে কী পড়াশোনা করবে সেই বিষয়গুলোতে তাদেরকে নোটস দিয়ে দেওয়া হয়েছে। যারা অলরেডি পে করেছে তারা নোটগুলো পেয়ে গিয়েছে এবং তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে আলোচনাও শুরুর পর্যায়ে। তো যে বিষয়টা হলো যে কবে ইন্টারভিউ হবে তার আগে হচ্ছে আমাদের একটা লিস্ট আমি দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শো করছি। যে লিস্টটা হচ্ছে বনগাঁও। এই বনগাঁওয়ের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার ফার্স্ট ফেজ, একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটি ব্লকের যে রেজাল্ট যেটা ওয়েবসাইটে যেটা প্রকাশ করা হয়েছে প্রত্যেক জায়গায় ফার্স্ট ফেজ বলা আছে। তো এই ফার্স্ট ফেজ কথার অর্থ কী? ফার্স্ট ফেজ কথার অর্থ সেকেন্ড ফেজ হতে পারে বা থাকতে পারে, অর্থাৎ পরবর্তীতে কোনো লিস্ট প্রকাশ হতে পারে অথবা পরবর্তীতে আরও নিয়োগ হবে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফেজ কথাটাকে ব্যবহার করা হয়। প্রথম পর্যায়ে এই লিস্টটা প্রকাশ হয়েছে, মেবি সেকেন্ড লিস্ট প্রকাশ হবে অথবা এই নিয়োগটা হয়ে গেলে কিছুদিন পরে আরও নিয়োগ হবে। ঠিক আছে, এরকম ব্যাপারটা দাঁড়ায়। ফার্স্ট ফেজ কথাটার অর্থটা এক্ষেত্রে এরকম দাঁড়ায়। আমরা বনগাঁওয়ের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা দেখে এবং প্রত্যেকটা অন্য ব্লকের লিস্টগুলো দেখে বোঝার চেষ্টা করব যে এখানে কী কী বিষয়গুলো আমরা এই লিস্টটা থেকে বুঝতে পারি। ঠিক আছে, চলো এবার বনগাঁওয়ের লিস্টটা দেখে নিই, পরে আমি তোমাদের সঙ্গে বসিরহাট, বারাসাত এবং ব্যারাকপুরের লিস্ট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো তোমরা দেখবে যারা সেই সমস্ত ব্লকগুলো থেকে রয়েছো। এবার আমরা লিস্টটা দেখে নিই। আচ্ছা, তোমাদের সঙ্গে বনগাঁও এর লিস্ট আমি শেয়ার করছি। দেখো এই লিস্টের একদম উপরে কি লেখা রয়েছে সেই জিনিসটাও আমাদের দেখা দরকার। ভাইভা ভোস শিডিউল, ঠিক আছে, অর্থাৎ ইন্টারভিউ। ভাইভা ভোস বানানটা দেখে নেবে, ভাইভা ভোস এক জায়গায় ভুল ছিল। ভাইভা ভোস শিডিউল ফর দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন রিটেন টেস্ট হেল্ড অন 25 August 2024 ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আচ্ছা, তো এই যে যেটা হচ্ছে বনগাঁওয়ের যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে, আইসিডিএস প্রজেক্টগুলো রয়েছে, সেখানে যারা পাস করেছে এখানে কতগুলো বিষয় দেখতে হবে আমাদের। উপরের দিকে কী কী লেখা রয়েছে দেখো, আইসিডিএস প্রজেক্ট লেখা রয়েছে এখানে। আইসিডিএস প্রজেক্ট কোন প্রজেক্টে সে অ্যাপ্লাই করেছিল, ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট নেম দেওয়া রয়েছে, তার রোল নাম্বারটা দেওয়া রয়েছে, তারপরে কাস্ট ক্যাটাগরি, সে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল এবং সে কোন ক্যাটাগরিতে সে ইন্টারভিউ দেবে। কোয়ালিফাইড ফর ভাইভা ফর দ্য ক্যাটাগরি, কোন ইয়েতে সে দেবে সে ইন্টারভিউ সেটাও কিন্তু বলা রয়েছে। কোয়ালিফাইড ফর ভাইভা ভোস ইন্টারভিউ ফর দ্য ক্যাটাগরি,
তো সেটাও এখানে ইয়েস ইয়েস করে দেওয়া আছে, অর্থাৎ যেটা সামনের দিকে লেখা রয়েছে ক্যাটাগরি সেটাতেই সে দেবে। তো দেখো এইখানে যদি তোমরা এই লিস্টটাকে খেয়াল করো, আমি অন্যান্য ব্লকের লিস্টগুলো নিয়েও আসছি, অন্যান্য সাবডিভিশনের লিস্টগুলো নিয়েও আসছি, আমরা প্রথমে এটা দেখে নিই। এখানে সিরিয়াল নাম্বারগুলো হিসেবে রয়েছে এবং তারপরে অ্যাপ্লিকেশন আইডিগুলো তোমরা যদি খেয়াল করো, অ্যাপ্লিকেশন আইডিটা কোনো ব্যাপার নেই। এখানে যে লিস্টটা রয়েছে এটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো। দেখো এখানে রয়েছে 1000005, তারপরে 1000009, তারপরে 1000084, অর্থাৎ এখানে যে লিস্টটা প্রকাশ হয়েছে এই লিস্টটা কিন্তু মেরিটের হিসেবে হয়নি, এই লিস্টটা রোল নাম্বার হিসেবে প্রকাশ হয়েছে, এই লিস্টটা রোল নাম্বার হিসেবে প্রকাশ হয়েছে। তো বাগদা ICDS থেকে যারা পাস করেছে তাদের প্রত্যেকের নাম এখানে দেওয়া রয়েছে। এবার লিস্টে সবার নামগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, যদি লিস্টের প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমি লিস্টটা দিয়ে দেবো। আচ্ছা, এই গেল হচ্ছে বাগদার যে লিস্টটা রয়েছে OBC B ক্যাটাগরিতে যারা পাস করেছে। তারপরে হচ্ছে ST ক্যাটাগরিতে যারা পাস করেছে, দেখো রূপা ওরাও, শিউলি সর্দার, রুমি মুন্ডা, অনিমা মুন্ডা, প্রিয়া সর্দার, শিল্পী সর্দার, রীতা ওরাও, খুব সম্ভবত নামটা কিন্তু ওরাং যদি হয়, তার না এখানে ওরাং রয়েছে, হয়তো মোস্ট প্রবলি সে ওরাও হবে। তো যদি ভুল হয়ে থাকে, মিস্টেক, তাহলে এটা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাদের নামে এখানে ভুল রয়েছে তাদের কিন্তু CDP অফিসে যোগাযোগ করতে হবে, না হলে চাকরির ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাবে। পম্পা সর্দার, মণিমালা মল্লিক, তারপরে হচ্ছে কি জ্যোতিকা রয়। তো মল্লিক রয় এরা ST কিনা আমার সঠিক জানা নেই, কিন্তু ST ক্যাটাগরিতে এটা পরীক্ষা দিয়েছিল। যদি কোনো ক্যাটাগরি ভুল করে ক্যাটাগরি লেখে কোনো স্টুডেন্ট ক্যান্ডিডেট, তাহলে সে কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাদ যাবে। ঠিক আছে, যারা ST তারাই শুধুমাত্র STতে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে উত্তরা রয়, আমি জানি না ST কি নয়, তোমরা ভালো বুঝতে পারবে যারা তোমরা বাগদা থেকে রয়েছো যে রয় ক্যাটাগরি ST কিনা। ঠিক আছে, তো এরা হচ্ছে পাস করেছে এবার বাগদা থেকে। তারপরে লিস্ট দেখো, এখানে টোটাল 20টা পৃষ্ঠা রয়েছে, সবগুলো শেয়ার করা সম্ভব নয়। এটা হচ্ছে বাগদা ICDS এর জিপিটা দেওয়া আছে, আষাঢ় জিপি দেওয়া রয়েছে। তো এরা দেখো এইখানে একটা জিনিস দেখার মতো রয়েছে, হোসেনারা মণ্ডল সে OBC A ক্যাটাগরির ক্যান্ডিডেট, সে OBC A ক্যাটাগরি ক্যান্ডিডেট। হ্যাঁ, কিন্তু সে ইন্টারভিউ দেবে কোথায়? UR ক্যাটাগরিতে। কেন? এটা হচ্ছে একটা বড় বিষয়। হোসেনারা মণ্ডল সে হচ্ছে OBC A ক্যাটাগরি ক্যান্ডিডেট, আলপনা রায় OBC B ক্যাটাগরি ক্যান্ডিডেট, রুবিনা মণ্ডল UR, আবার অর্পিতা পাল হচ্ছে OBC B, মঞ্জুরা মণ্ডল, মোস্ট প্রবলি মঞ্জুরা মণ্ডল, নামটা একটু অস্পষ্ট, পিডিএফটার কোয়ালিটি খুব খারাপ, একটু জুম করলেই পিডিএফটা ফেটে যাচ্ছে। মঞ্জুরা মণ্ডল OBC A। তারপরে দেখো কুন্তি মুন্ডা ST, ঈশিতা দত্ত ST। এই যে ক্যান্ডিডেটরা রয়েছে এখানে কিন্তু একটা বিষয় দেখার মতো রয়েছে যে এরা কিন্তু অ্যাপ্লাই করেছিল এদের ক্যাটাগরিতে, কিন্তু তারা ইন্টারভিউ কোথা দেবে? UR ক্যাটাগরিতে। কেন তারা UR ক্যাটাগরিতে ইন্টারভিউ দেবে? কারণ তারা ভালো নাম্বার পেয়েছে, অর্থাৎ UR ক্যাটাগরিতে যারা ক্যান্ডিডেট ছিল তাদের সমান অথবা তাদের থেকে বেশি নাম্বার তারা পেয়েছে বলেই তারা কিন্তু UR হয়ে গেছে, আনরিজার্ভড হয়ে গিয়েছে। অর্থাৎ এই ক্যান্ডিডেট বর্তমানে UR হিসেবে সে ইন্টারভিউ দেবে। আচ্ছা, তো এই গেল একটা বিষয়। অনেকের প্রশ্ন আছে যে SCরা কেন UR ইন্টারভিউ দেবে বা OBC A কেন ইন্টারভিউ দেবে UR ক্যাটাগরিতে, অথবা কেন হচ্ছে STরা OBC A ক্যাটাগরিতে ইন্টারভিউ দেবে। দেখো এখানে কিন্তু পরে শারমিন সুলতানা, সে OBC A ক্যাটাগরি, সে কিন্তু OBC A ক্যাটাগরিতেই ইন্টারভিউটা দিচ্ছে, সে কিন্তু UR দিচ্ছে না। কারণ হচ্ছে কি, বাকি যে সমস্ত ক্যান্ডিডেট OBC A কিন্তু তারা UR দিচ্ছে তাদের কিন্তু মার্কসটা বেশি আছে, কিন্তু এইখানে যারা শারমিন সুলতানা রয়েছে বা সার্জিনা মণ্ডল রয়েছে, রেশমা মণ্ডল রয়েছে, এরা কিন্তু এদের নাম্বারটা তুলনামূলক কম রয়েছে বলেই এরা নিজের ক্যাটাগরিতেই রয়েছে, এরা কিন্তু UR ক্যাটাগরিতে যেতে পারেনি। তো নিঃসন্দেহে মানে একদমই খারাপ নম্বর তো পায়নি, না হয়তো লিখিত পরীক্ষা কোয়ালিফাই করতো না, ভালো নাম্বার পেয়েছে। তো এই একটা বিষয়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু রোল নাম্বার হিসেবে দিয়েছে এই লিস্টটা, ফলে মেরিটটা আমরা কিন্তু সহজে বুঝতে পারছি না যে মেরিটের বিষয়টা কি রয়েছে। এখানে কতগুলো ক্ষেত্রে দেখলাম কোনো ব্লকে সেখানে মেরিট হিসেবে লিস্ট দিয়েছে, আবার কোনো ক্ষেত্রে কিন্তু সিরিয়াল নাম্বার, রোল নাম্বার অনুযায়ী লিস্টটা দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে
অনেকের প্রশ্ন, স্যার কত পেয়েছি কেমন করে বুঝবো? দেখো এখানে কোথাও লিস্টটা যদি আমরা দেখি, কোথাও কিন্তু কাট অফ দেওয়া নেই, কোথাও কাট অফ মার্কস দেওয়া নেই। কাট অফ মার্কস বলতে কি, যে তুমি মিনিমাম মানে তোমার ক্যাটাগরিতে সব থেকে যে কম পেয়েছে সে কত পেয়েছে, সেটা হচ্ছে কাট অফ। তো কাট অফ কোথাও দেওয়া নেই, হ্যাঁ, ফলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কে কত নম্বর পেয়েছে। আচ্ছা, জেনারেলি কাট অফ কত হয়, মোটামুটি কত হয় যদি আমি দেখি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে আইসিডিএস ওয়ার্কার বলো অথবা হেল্পার পোস্ট বলো, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং থাকে না, তাহলে এখানে নর্মালি কাট অফটা কিন্তু বেশ ভালো থাকে। ধরে রাখো ইউআর ক্যাটাগরি 65 কাট অফ থাকে, 65 বা তার আশেপাশে। ওবিসি এর ক্ষেত্রে হয়তো 60 রয়েছে, ওবিসি এর ক্ষেত্রে 60-র মতো রয়েছে কাট অফ। ইউআর ক্যাটাগরিতে ইউআর হচ্ছে কাট অফ, ধরে রাখো তোমরা, এটা এক্সপেক্টেড, ঠিক আছে, এটাই যে এক্স্যাক্ট তা নয় কিন্তু 65। ওবিসি এটা কি হয় 60 হলো। এসসি কাট অফ কত, ধরে রাখো 57 হলো। ওবিসি বি এটাও 60 থেকে 62-র মতো হলো, 60 থেকে 62-এর মতো। আচ্ছা, এসটি কাট অফ একটু তুলনামূলক কম থাকে, তবুও আইসিডিএসের ক্ষেত্রে খুব একটা কম থাকে না, এটাও কিন্তু তোমাদের 55 এর আশেপাশে থাকে। অর্থাৎ তোমরা যারা বিভিন্ন ব্লক থেকে ইউআর ক্যাটাগরিতে পাস করেছো, তারা ধরে রাখতে পারো যে তুমি 65 পেয়েছো হলো। ওবিসি থেকে পেলে তুমি ধরে রাখতে পারো যে তুমি কমপক্ষে 60 পেয়েছো। যদি তুমি এসসি হও তাহলে 57 বা 60 এরকম পেয়েছো। ওবিসি বি হলে তুমি 60 থেকে 62 নম্বর পেয়েছো মিনিমাম, এবং এসটি হলে তুমি 50 থেকে 55 নম্বর নিঃসন্দেহে পেয়েছো হলো। এই 50 থেকে 55 নম্বর যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে পেয়েছো। এখন ব্যাপারটা হলো, তোমরা হয়তো ভাববে যে অনেক নাম্বার পেয়েছি তাহলে তো চাকরি পেয়ে যাবো। না, এখানে তুমি যদি অনেক নম্বর পেয়েও থাকো তাহলেও চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই। অনেক নম্বর পেয়ে থাকলেও চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই। কেন নেই? কারণটা হলো যে একটি পোস্টের জন্য একটি পোস্ট মনে করো ভ্যাকেন্সি আছে, একটি ভ্যাকেন্সিতে মোটামুটি 4 থেকে 5 জনকে পাস করানো হয়েছে। 4 থেকে 5 জনকে, এরা সকলেই কিন্তু ইন্টারভিউ দেবে। একটা পোস্ট 4 থেকে 5 জন ইন্টারভিউ দেবে, তাহলে 4-5 জন ইন্টারভিউ দিলে সকলেরই কি চাকরি হবে? না, সকলের চাকরি হবে না, ঠিক আছে, সকলের চাকরি হবে না, একজনের চাকরি হবে, বাকি 3 জন বা 4 জন বাদ যাবে। তার জন্য ইন্টারভিউটা অনেক বড় একটা রোল প্লে করবে। 10 নম্বর থাকে ইন্টারভিউতে, 10 নম্বর থাকে ইন্টারভিউতে। এই 10 নম্বরের মধ্যে কথা বলছি যে কোনো একটি ইউআর ক্যাটাগরির মেয়ে মনে করো সে লিখিত পরীক্ষায় পেয়েছে 65 হলো। ইন্টারভিউতে সে কত পেলো? ইন্টারভিউতে সে পেলো 5, তাহলে তার হলো 70 নম্বর হলো একটি মেয়ে। আবার অন্য একটি মেয়ে ইউআর ক্যাটাগরিতে সেও পেয়েছে 65 বা ধরে রাখো 64 পেয়েছে, 64। ইন্টারভিউতে সে পেল 7, তাহলে যদি 7 পায় তাহলে কত হলো? 71, ঠিক আছে। তাহলে কে চাকরি পাবে? যে লিখিত পরীক্ষায় কম নম্বর পেল কিন্তু ইন্টারভিউতে বেশি নম্বর পেলো, সেই কিন্তু চাকরিটা পাবে। এরকম প্রত্যেকটা কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি এ বলো, ওবিসি বি বলো, এসসি বলো, এসটি বলো, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে ইন্টারভিউয়ের নাম্বারটা একটা ভাইটাল রোল প্লে করে। ইন্টারভিউয়ের নাম্বারটা দিয়েই কিন্তু অনেকে চাকরি পাবে, আবার অনেকে বাদ পড়বে, কিন্তু তার লিখিত পরীক্ষার নাম্বারটাও ভালো হওয়া চাই। কথা বলছি যে একটি এসসি মেয়ে সে পেয়েছে 62, কথা বলছি। আরেকটি এসসি মেয়ে সেও পাস করেছে, ধরে নাও সে পেয়েছে 57, ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি। তাহলে এখন মনে করো এই মেয়েটি সেও পেল 9 নম্বর, আবার এও ভালো ইন্টারভিউ দিয়েছে, এও পেল 9 নম্বর। তাহলে যে লিখিত পরীক্ষায় বেশি ভালো নাম্বার পেয়েছে এখানে, এরকম ক্ষেত্রে সে কিন্তু চাকরিটা পাবে। তার জন্য ইন্টারভিউর নাম্বারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কি করে নাম্বার জানতে পারবে যে তুমি লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছো? তোমরা লিখিত পরীক্ষার নাম্বার জানতে পারবে না, নট পসিবল। এটা লিখিত পরীক্ষার নাম্বারটা জানতে পারা
নট পসিবল, এটা কিন্তু ডিপার্টমেন্ট শো করে না, ঠিক আছে, নট পসিবল, এটা কিন্তু জানতেই পারবে না। হলো, এই গেল একটা বিষয়। তাহলে ইন্টারভিউর নাম্বার, তোমার লিখিত পরীক্ষার নাম্বার বা স্কোর জানতে পারবে না। নেক্সট যে বিষয়টা হলো সেটা হলো যে ইন্টারভিউ কবে হতে পারে, ইন্টারভিউ কবে হতে পারে, ইন্টারভিউ কবে হতে পারে। তো দেখো এখানে আমরা যদি সাধারণ বুদ্ধি একটা খাটাই, সাধারণ বুদ্ধিটা যদি খাটাই আমরা, তাহলে দেখো মাত্র কয়েকদিন আগে 25 তারিখেই তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা হয়েছিল, 25 তারিখে লিখিত পরীক্ষা হয়েছিল, 25শে আগস্ট লিখিত পরীক্ষা হলো এবং 18ই সেপ্টেম্বর রেজাল্ট প্রকাশ হলো। তাহলে কদিন পরে প্রকাশ হলো? মোটামুটি ধরে রাখো 24 দিন পরে তোমাদের রেজাল্টটা প্রকাশ হলো। খুব তাড়াতাড়ি হলো, খুবই তাড়াতাড়ি করে কিন্তু রেজাল্টটা প্রকাশ হলো। তাহলে এখনও পুজো আসতে, এখনও এই মুহূর্তে পুজো আসতে আরও মোটামুটি 12 দিন মতো বাকি আছে, 12 থেকে 14 দিন বাকি আছে। 12 থেকে 14 দিন এখনও পুজো আসতে বাকি আছে। মানে পুজো বলতে আমি ষষ্ঠীর কথা বলছি, ষষ্ঠী পর্যন্ত কিন্তু মোটামুটি পঞ্চমী পর্যন্ত অফিসগুলো খোলা থাকে। তো 12-14 দিন এখনও বাকি রয়েছে, ঠিক আছে। তাহলে ইন্টারভিউ কিন্তু হওয়া সম্ভব, ইন্টারভিউ হওয়া সম্ভব। কারণটা কি, কেন? কারণ তোমাদের সবার এই যে এতগুলো লিস্ট বেরিয়েছে, অনেক মেয়ে, হাজার হাজার মেয়ে পাস করেছে, সবাই কি এক জায়গাতে ইন্টারভিউ দেবে? না, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায়, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জায়গায় ইন্টারভিউ দেবে, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় ইন্টারভিউ দেবে। আলাদা আলাদা জায়গা বলতে কি, প্রত্যেকে ইন্টারভিউ দেবে কোথায়? তাদের সাব ডিভিশন অফিসে, এসডি অফিসে। এবং বনগাঁও থেকে যারা, বনগাঁও সাব ডিভিশন থেকে যারা পাস করেছে তারা বনগাঁও এসডি অফিসে ইন্টারভিউ দেবে। আচ্ছা, ফলে আবার যারা মনে করো বসিরহাট থেকে পাস করেছে তারা বসিরহাট এসডি অফিস থেকে সেখানে তারা ইন্টারভিউ দেবে। ব্যারাকপুর থেকে যারা পাস করেছে সেখানে তারা ব্যারাকপুর এসডি অফিসে গিয়ে তারা ইন্টারভিউ দেবে। বারাসাত থেকে পাস করলে বারাসাতে গিয়ে তারা ইন্টারভিউ দেবে। তো সম্ভব, যদি 2-3টা টেবিলে করে ইন্টারভিউ নেওয়া হয় তাহলে কিন্তু পুজোর আগে ইন্টারভিউ হয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে। আবার যদি পুজোর আগে না হয় তাহলে ধরে রাখো যে লক্ষ্মী পুজোর পরেও কিন্তু অফিসগুলো খুলে যায়, লক্ষ্মী পুজোর পরে, ঠিক আছে, লক্ষ্মী পুজোর পর, লক্ষ্মী পুজোর পর ইন্টারভিউ হতে পারে। তো এই যে মনে করো সম্ভাবনাগুলো রয়েছে, তোমাদের কিন্তু এখন থেকে যদি ভালো করে না পড়াশোনা করো তাহলে লিখিত ইন্টারভিউতে পাস করতে পারবে না। এখন থেকে ভালো করে পড়াশোনা করতে হবে ইন্টারভিউর জন্য। লিখিত পরীক্ষার জন্য যতটা পড়াশোনা করেছো তার 4 থেকে 5 গুণ বেশি পড়াশোনা ইন্টারভিউর জন্য করতে হবে যদি চাকরিটা পেতে হয়। এটাই চাকরি পাওয়ার শেষ ধাপ, ঠিক আছে। অনেকেই এখানে অলসতা করবে, অনেকেই পুজো উৎসবের কারণে হয়তো পড়াশোনা করবে না, ঘোরাঘুরি করবে। তো নিজেকে এগিয়ে যাওয়ার এটা হচ্ছে একটা মানে গুড চান্স, ভালো একটা সুযোগ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো ইন্টারভিউ যখনই হোক, পুজোর আগেও হতে পারে, দুর্গা পুজোর আগে বা লক্ষ্মী পুজোর পরে ইন্টারভিউ হবে, অথবা যদি খুব দেরি হয় তাহলে ভাইফোঁটার পরে তো ইন্টারভিউ হবেই, ঠিক আছে। তো সেই হিসেবে কিন্তু পড়াশোনা করতে হবে, পুজোর মধ্যে হলেও কিন্তু একটু একটু করে পড়াশোনা করতে হবে। আর যদি দুর্গা পুজোর আগেই হয় তাহলে তো প্রচুর পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো সেই হিসেবে প্রস্তুতি নাও। এবার কারা ইন্টারভিউ নেবেন? এসডিও সাহেব থাকবেন, বিডিও সাহেব থাকবেন, ব্লক মেডিকেল অফিসার থাকবেন, সিডিপিও থাকবেন বা থাকতে পারেন, এছাড়া এমএলএ থাকতে পারেন। এই যে 5 জন, আমি আগেও বলেছি মোটামুটি 4 থেকে 5 জনের একটা বডি থাকবে, তারা ইন্টারভিউ নেবেন এসডি অফিসে। হলো, এবার ইন্টারভিউ জন্য কী কী বিষয় পড়তে হবে সেগুলো আমি আগেও বলেছি, নেক্সট ভিডিওগুলোতে আরও আলোচনা করব। আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখবে। আর যারা হচ্ছে নোটগুলো পারচেস করবে, যারা ভাবছো যে পড়াশোনা করব, পুজোর আগেই অনেকটা এগিয়ে রাখবো, তারা মাত্র 299 টাকা দিয়ে, মাত্র 299 টাকা দিয়ে নোটগুলো নিতে পারবে। সঙ্গে হচ্ছে আমি ইন্টারভিউয়ের জন্য তোমাদেরকে সমস্ত রকম পরামর্শ দেবো যাতে ইন্টারভিউটা তোমরা খুব ভালো করে দিতে পারো। হলো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9641015588। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, 9641015588। হলো, এই নাম্বারে মেসেজ করে তোমরা জানাবে কোন ব্লক থেকে বলছো, কী নাম রয়েছে। তারপরে পে করতে হবে, পে করার পরে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নিব। সঙ্গে যেটা করব, তোমাকে নোটগুলো দিয়ে দেওয়া হবে এবং সেখানে আমি একদম সঠিক সময়ে তোমাদের ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য আমার যা যা বিষয়ে তোমাদেরকে গাইড করা উচিত
বিভিন্ন বিষয়গুলোতে কোন বিষয়টা ভালো করে পড়বে, কোনটা বেশি করে পড়বে, কোনটা জানবে, কোনটা জানবে না, কী ড্রেস পরে যাবে, কীভাবে ইন্টারভিউ দেবে, কীভাবে রুমে ঢুকবে, কীভাবে বেরোবে, প্রত্যেকটা বিষয় সেখানে আমি আলোচনা করে দেবো। এছাড়াও তোমাদের অনেকের প্রশ্ন থাকবে ইন্টারভিউ নিয়ে, কারণ হয়তো অনেকেই প্রথমবার ইন্টারভিউ দিচ্ছ, তাদের মনের মধ্যে একটা ভয় আছে। তো সেই সমস্ত ভয় সেটাও আমি দূর করে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার, ঠিক আছে। এবং যদি সম্ভব হয় তাহলে আমি কি করব, যদি সম্ভব হয় তাহলে আলাদা করে মক টেস্ট নেব, সেটা আলাদা করে পে করতে হবে। মক টেস্ট যদি কেউ দিতে চায় সেটা আমি আলাদা করে নেব, কিন্তু সেটা আমার সময়ের উপর নির্ভর করছে। মক টেস্ট আমি নেব সেটা আলাদা করে, যদি কেউ নিতে চায় তো সেই মক টেস্টের জন্য 500 টাকা আলাদা করে পে করতে হবে যদি কেউ নিতে চায়, ঠিক আছে। এটা আমি নেবই যে সেটাও গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু শুধুমাত্র যদি কেউ নোটস নিতে চাও, শুধুমাত্র নোটস, তাহলে 299 টাকা পে করলেই হবে। 299 টাকা 299 টাকা পে করলেই হবে নোটস এবং গাইডেন্সের জন্য। কিন্তু যদি মক ইন্টারভিউ নিতে চাও, মক ইন্টারভিউটা কী জিনিস যদি কেউ না জানো বা না বোঝো, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো, ঠিক আছে। মক ইন্টারভিউটা কী জিনিস সেটাও আমি বলে দেবো। মক ইন্টারভিউ বলে দিচ্ছি একটু সংক্ষিপ্তভাবে। মক ইন্টারভিউ হলো কি, এই যে তুমি গিয়ে ইন্টারভিউ দেবে, সেখানে কীভাবে প্রশ্নগুলোর উত্তর দেবে, কীভাবে বসবে দাঁড়াবে, তোমাকে আমি গুগল মিটের মাধ্যমে তোমাকে ভিডিও কল করে সেই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করবো, যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় বা হয়েছে বা হতে পারে। তোমাকে উত্তর দিতে হবে, মনে করবে যে তুমি যেন ইন্টারভিউ রুমে বসে আছো, সেভাবে তোমাকে উত্তরগুলো সুন্দর করে দিতে হবে। এবার যে সমস্ত উত্তর তুমি জানো না বা দিতে পারবে না, সেগুলো আমি তোমাকে হেল্প করব। এটা হচ্ছে মক ইন্টারভিউ। তো সেটা আমার সময়ের উপরে নির্ভর করছে যে নিতে পারবো কি পারবো না আদৌ। কিন্তু নোটগুলো তোমরা নিতেই পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেখানেও তোমরা গাইডেন্স পেয়ে যাবে। মক ইন্টারভিউয়ের জন্য যে দামটা রয়েছে 500 টাকা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মক ইন্টারভিউ বিষয়টা এখনও ফাইনালাইজ নয়, কিন্তু নোটসটা দেওয়া হচ্ছে, বেশ কয়েকজন নিয়েছে। আমি জানি যে তোমরা অনেকেই এটা কিনতে বাধ্য হবে, কারণ ভালো ইন্টারভিউ যাদের দেবে, যারা ভাবছো ভালো ইন্টারভিউ দেবে, চাকরিটার দরকার রয়েছে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ।